This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Amenia, the taste you love. Nirman Concrete, the complete concrete solution. Co-sponsored by Shimla Biryani, Swad Zindagi Ka. Achievers Point, better tuition, better score. নমস্কার, খবর 24 আওয়ার্সে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি সুস্মিতা হালদার শুরু করব আজকের শিরোনাম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভদ্রেশ্বরে এক জনসভা করেন। প্রধানমন্ত্রীর দিকে নিশানা করে তিনি বলেন, নরেন্দ্র মোদী কেবল ভয় দেখাচ্ছে। আজকে দিনকে কটাক্ষ করে বলেন, 12,000 কৃষক আত্মহত্যা করেছে, পেট্রোলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, কেডারদের কোটি কোটি টাকার বাইকও দেওয়া হচ্ছে, কিন্তু আজকে দিন এখনো আসেনি। মমতা ব্যানার্জি বলেন, কোনো কিছুর বিনিময়ে ভোট দিতে না। তিনি বাংলার কৃষকদের জন্য খাজনা মুকুব করেন। তিনি কৃষকদের মিউটেশন মুকুব করেছে। মারা গেলে 2 লক্ষ টাকা দিচ্ছেন, 100 দিনের কাজও দিয়েছেন, কিন্তু মোদিজি কিছুই করেননি। বাংলার মোদি আসলে সকলের স্বাধীনতাকে কেড়ে নেবে। अच्छे दिन ले आएगा, अच्छे दिन माने सुंदर दिन নিয়ে আসবে। अच्छे दिन माने सुंदर दिन তো বলেছিল কি বলেনি? अच्छा दिन ले आएगा। তো এখন अच्छे दिन কি দেখলেন? 5 বছর নরেন্দ্র মোদী अच्छे दिन 12,000 কৃষকের আত্মহত্যা করার দিন। নরেন্দ্র মোদী अच्छे दिन 3 কোটি কৃষক বেকার হয়ে যাওয়ার দিন। নরেন্দ্র মোদী अच्छे दिन পেট্রোলের দাম বাড়িয়ে দিন। নরেন্দ্র মোদী अच्छे दिन গ্যাসের দাম বাড়িয়ে দিন। নরেন্দ্র মোদী अच्छे दिन ডিজেলের দাম বাড়িয়ে দিন। নরেন্দ্র মোদী अच्छे दिन মানুষকে বেকার করে দিন। নরেন্দ্র মোদী अच्छे दिन শিডিউল কাস্টদের মেরে দিন। নরেন্দ্র মোদী अच्छे दिन সংখ্যালঘুদের খুন করে দিন। নরেন্দ্র মোদী अच्छे दिन গণক্ষোভের নামে সাংবাদিক হত্যা করে দিন। 5 বছর লোকে এটাই দেখলো। 4.5 বছর বিদেশে ঘুরে বেরিয়েছে। আর এখন কখন দেখেছেন বন্যা হয়েছে এসছে? কখন দেখেছেন মানুষের বিপদে এসছে? বাংলার 1 পয়সাও দিয়েছে? এমনকি বাংলা এই নামটা যে রাজ্যের নাম 3 বার করে পাশ করে দিয়েছে, সেই নামটা পর্যন্ত শুধু একটা অ্যামেন্ডমেন্ট করে করবে, সেটাও পর্যন্ত করে দেয়নি। বাংলার প্রতি এত হিংসা, এত ইচ্ছা। আর বাংলা এসে বলে একটাই কথা জানে, মাওয়াটি মানুষকে গাড়ি দেওয়া আর চিটফান্ডের কথা বলে। আমি বলি শুনুন, চিটফান্ড চিটিংবাজ যারা করে, আমাদের পার্টিতে চিটিংবাজ নেই, আপনার পার্টিতে আছে। এই কোটি কোটি টাকা খরচা করে আপনারা আজকে ইলেকশন মিটিং করেন। একটা মিটিং করতে নরেন্দ্র মোদী কত কোটি টাকা? চিটফান্ড আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাদের আমলে একটাও হয়নি। সিপিএম এর আমলে হয়েছে, আমরা অ্যারেস্ট করেছি, আমরা 300 কোটি টাকা ফেরত দিয়েছি, আমাদের কেউ ওসব টাকা ছয়নি। কিন্তু নরেন্দ্র মোদী সিপিএম এর একজনকেও অ্যারেস্ট করলেন না কেন? কেন কংগ্রেসের একজনকেও অ্যারেস্ট করলেন না? আজ 14 সালে কেস হয়েছে, আজকে 2019 সাল, 5 বছর ধরে এখনো পর্যন্ত কেসে শুনানি হলো না কেন? আর এখনো পর্যন্ত আপনি প্রমাণ করতে পারেননি, আপনি কোনো কিছু প্রমাণ করতে পারেননি। কেস এখনো পর্যন্ত সব নিয়ে আছে। আপনার বিরুদ্ধে ডিফামেশন মামলা করা উচিত। সবচেয়ে বড় চিটার কারা? ভারতবর্ষে যারা চিট করে জিজ্ঞেস করুন। পিসিপিএল কোম্পানি, অর্থমন্ত্রী নেক্সট ডোর নরেন্দ্র মোদী, একটাও ইনকোয়ারি হয়েছে তার বিরুদ্ধে, তাকে বিদেশে যেতে দেন কেন? জিজ্ঞেস করুন সাহারা, সাহারা কোম্পানির নাম আপনারা সবাই শুনেছেন। নরেন্দ্র মোদী সাহারা কোম্পানিকে বেসাহারা তো আপনারাই বলে দিয়েছিলেন। আপনার বিরুদ্ধে তো কাগজে ছিল, সেই কাগজগুলো কোথায় লুকিয়েছেন আগে জবাব দিন। বাংলার লোকেরা চোর নয়, নরেন্দ্র মোদী জেনে রাখো, বিজেপির গুন্ডারা জেনে রাখো, বাংলার মানুষ আজও সারা দেশের মধ্যে সততার দিক থেকে আজও বলি বাংলার মানুষ অনেক সৎ, যা অন্য জায়গায় নেই। তোমায় একটা মিটিং করতে হয় 100 কোটি টাকা খরচ করে, পোস্টার লাগাবে টাকা দিয়ে, মিটিং এর লোক আনবে
বিএসএফ আমাদের বর্ডার পাহারা দেয়, স্মাগলিং যাতে না হয় তারা নিশ্চয়ই লক্ষ্য রাখে। কিন্তু আপনারা গ্রামের লোকেদের জোর জবরদস্তি করে বিজেপিকে ভোট দাও এই কথাটি বলবেন না দয়া করে। দিস ইজ নট ডান। এটা আপনার কাজ নয়, আমারও কাজ নয়। আজকেও আমি দেখেছি সেন্ট্রাল ফোর্সের নামে দুবরাজপুরে একটা বুথের মধ্যে গুলি চালিয়ে দিয়েছে সিআরপিএফ। এটা সিআরপিএফ এর কাজ নয়। ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। বাইরের বন্ধুরা ওরা আসবে, আমি ওয়েলকাম করছি। তারা আসবে, ইলেকশন ডিউটি করবে, তারা চলে যাবে। কিন্তু দুর্গা পুজো থেকে শুরু করে, রমজান মাস থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, বড়দিন থেকে শুরু করে, পৌষ মেলা থেকে শুরু করে, খেলা থেকে শুরু করে সবকিছু পাহাড় দেয় তারা, আমাদের রাজ্যের পুলিশ দেয়। এত বড় ক্ষমতা কে দিল? আমি এই জন্যই বলি এরা বোঝে না। একবার 2013 পঞ্চায়েত ইলেকশন আমার মনে আছে, এমন তারা করেছিল সেন্ট্রাল ফোর্স, দুটো বাচ্চা ছেলে এক কড়াই একটা তেল ভাজা কিছু একটা হচ্ছিল, এক কড়াই তেলের মধ্যে ভয়ে গিয়ে পড়ে গেছিল এবং মারা গিয়েছিল। সাংঘাতিক ঘটনা। আমি গুলি চালানোর বিরুদ্ধে, তাই এই কথা বললাম। পুলিশ গুলি চালাক, পুলিশ লোক মারুক, পুলিশ তাণ্ডব করুক, এটা আমি চাই না। এবং বিজেপিকেও বলবো, এই নোংরা রাজনীতি করবেন না। এই নোংরা রাজনীতি বাংলায় চলে না। আর বাংলায় বিজেপির কিচ্ছু নেই। নরেন্দ্র মোদী উস্কানিতে, উত্তেজনামূলক উস্কানিমূলক কথাবার্তা। একটা দেশের প্রধানমন্ত্রী, তাকে দেখে বাচ্চা ছেলেমেয়েরা কি শিখবে? একটা প্রধানমন্ত্রী এত মিথ্যে কথা বলে, এত মিথ্যে কথা বলে। ওই হিন্দিতে জুমলা না জুমলা কি সব বলে, সব এত মিথ্যে কথা বলে, ঠিক কল্পনা করতে পারবেন না। মুখ্যমন্ত্রীর দ্বারা নির্বাচিত দক্ষিণ কলকাতা প্রার্থী মালা রায়ের সমর্থনে 66 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফয়েজ আহমেদ খান রাস্তায় জনসভা করেন। ফয়েজ খান তার বক্তৃতায় জানান, 72 সাল হয়ে গেছে তবুও স্বাধীনতা পাননি মুসলিমরা। বিরিয়ানি বা টাকার বিনিময়ে ভোটকে বিক্রি করে দিচ্ছেন, তাই 72 সালেও স্বাধীন হয়নি তারা। এই দেশে মুসলিম ও বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলিমদের অবস্থা আরও বলেন, যদি এখনো অবধি না বোঝেন তাদের অধিকার ছিনিয়ে নেওয়া হবে। और चुना करके मैं इसलिए कह रहा हूं क्योंकि 72 साल हो गया इस मुल्क को आजाद नहीं पाए या समझने की कोशिश नहीं कर रहे। क्यों? क्योंकि मुसलमान के इलाके में सियासत का ये रूप है कि वोट बिरयानी के डब्बे में चुराया जा सकता है। वोट आता है तो उनका दुकान खुलता है, तो वो दुकान खोल के बैठते हैं और इंतजार में रहते हैं कि कौन सी सियासत वाली पार्टी आएगी जो मेरे वोटों का दाम लगाएगी और जो सबसे ज्यादा दाम देगी मैं वोट उसको दिलवा दूंगा। तो इसका नतीजा क्या होता है? और ये इस नासमझी के वजह से, इस नासमझी की वजह से हम लोगों ने जो जमहूरी निजाम को आज तक समझने की कोशिश नहीं की, उसका नतीजा यह निकला कि 72 साल बीत गए, हकों के साथ खिलवाड़ किया जाएगा। तो उस वक्त अगर सही मानों में कोई इल्जाम अगर किसी को लगना चाहिए तो कहीं ना कहीं जिम्मेदारी हम सब की बनती है। हम लोगों ने सही फैसला नहीं लिया, हम लोगों ने अपना वोट जाया किया, हम लोगों ने अपना वोट ऐसे लोगों को दिया जिन लोगों ने हम लोगों के बारे में नहीं सोचा। क्यों? क्योंकि हमारे पसंद के नहीं भी हमारे ऊपर थोप दिए जाते, और जो थोप दिए जाते उनमें से भी जो अपना काम करता बाहर में जाया जाता। और जो पैसे की जोर पे आ जाते हैं तो उनका पहला ये आखिरी यही मकसद होता है कि मेरा जितना लगा उससे 3 गुना हमको ज्यादा कमाना है, और फिर बाद में हम देखेंगे अगर वक्त मिला तो लोगों के बारे में कुछ सोच लेंगे। और जो ताकत से आते हैं तो वो अपनी ताकत का सही और गलत क्या इस्तेमाल करते हैं कि नहीं करते हैं। लेकिन आज 72 सालों में जिन लोगों ने हमको नुमाइंदगी दी है, चंद लोगों के अलावा बाकी लोगों ने अपना मुस्तकबिल बनाया, कौम का, अपने लोगों का, चाहे वो मुसलमान हो,
बनाने का कभी सोचो फिक्र नहीं। और वो सोचो फिक्र इसलिए भी नहीं करेंगे क्योंकि वो जानते हैं कि आप गफलत में हैं, आप खुद अपना मुस्तकबिल रूप में आकर के आपसे आपको वोट ठग लेते हैं और आप ठगी का वोट उसको दे करके अपना रेगुलर बनाते हैं और वो आपको 5 साल लूटते रहते हैं और जमाना निकलता जाता है, नस्लें जवान और पूरे होते जाते हैं और मुसलमान वहीं के वहीं खड़े रहते हैं इस इंतजार में कि अंधेरे को चीर के कोई नूर आएगा और किसी जो फिरौन है आज मोदी उस पे कोई मूसा आएगा। तो शायर जो अपनी शायरी में इस मूसा के बारे में कह रहा है, इस नूर के बारे में कह रहा है, तो कौन मूसा की बात कर रहा है? नबूवत का सिलसिला तो खत्म हो गया। आखिरी नबी के बाद अल्लाह के रसूल हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद और कोई नबी दुनिया में नहीं आए। तो फिर शायद किस मूसा की बात है? वो मूसा वो होगा सारे में मुसलमानों ने तालीम को जिस दीन को हम मानने वाले जिसके रसूल के ऊपर पहली वही नाज़िल हुई इकरा बिस्मि रब्बिकल लज़ी खलक़ के अल्लाह के नाम से पढ़, उन लोगों ने रास्ते का नाम है शॉर्टकट। हमको पैसा कमाना है शॉर्टकट से, हमको नाम और शोहरत कमाना है शॉर्टकट से, हमको रेवड़ी और नुमाइंदगी करनी है शॉर्टकट से। और इस शॉर्टकट का नतीजा क्या होता है कि जब शॉर्टकट वाले हमारे सर पर मुसर्रत होते हैं तो हम पीछे नहीं एकदम पिछड़ जाते हैं और शॉर्टकट का कोई फायदा नहीं है दोस्तों। शॉर्टकट करते करते 4 युग बीत गए, 10 सालों में भी ऐसा ही होगा अगर हम जमहूरी निजाम को सही तरीके से नहीं समझ पाए, इस मुल्क के दस्तूर को नहीं समझने की कोशिश करें और अपनी वोट की अहमियत को नहीं समझने की कोशिश करें। एक दौर था जब पंचायत हुआ करती थी, बादशाह का फरमान जारी होता था और उसी को सबको मानना पड़ता था। और उस जमाने में जब जंग हुआ करती थी तो तीर भाला तलवार से हुआ करता था। लेकिन आज 19वीं 21वीं सदी में तलवार और भाले की लड़ाई नहीं है। आज अगर लड़ाई है तो जमहूरी निजाम की लड़ाई है। इस मुल्क का कानून हमको इजाजत नहीं देता कि हम अपने घरों में असला बारूद रखें। প্রচার চলছে, মানুষের কাছে যাচ্ছি, মানুষের সঙ্গে কথা বলছি, মিশছি, মানুষের যে উৎসাহটা আছে, মানুষ আগামী দিন 19 তারিখে আমরা খুবই আশাবাদী যে এই অঞ্চলের মানুষ বিপুল ভোটে আমাদের প্রার্থী মালা রায়কে জয়যুক্ত করবে। আচ্ছা, 42টা ওয়ার্ডের মধ্যে তৃণমূল কত আসন পাবে বলে আপনাদের মনে হয়? মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন, তাহলে আমার বলার তো কিছু নেই। দিদি যখন বলেছেন 42-এর মধ্যে 42, আমরা সবাই সারা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কর্মীরা ঝাঁপিয়ে পড়েছি সেই স্বপ্নটাকে ইয়ে করার জন্য। আমার ওয়ার্ডের উন্নতি নিয়ে আমি আগামী বছর কথা বলবো যখন আমাদের কর্পোরেশন ইলেকশন হবে। উন্নয়ন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন না, এর দিয়ে আর বেশি কি বলবো। উন্নয়ন দেখুন, সব জায়গায় উন্নয়ন আছে। কংগ্রেসের সোমনাথ সেনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নথি পেশ করলেন অর্জুন সিং। ভোটাররা সই করছে এবং ইনি নম্বর দিয়ে দিচ্ছেন বলে অভিযোগ। রাজেশ তিওয়ারি ও মুকুল এই 2 ক্রিমিনালের সাথে যুক্ত সোমনাথ সেন। সই করছে আর তার নম্বর দিয়ে দিচ্ছে। কে আছে দিদিরা? এ হলো আগে কংগ্রেস করতো, ওর মা কাউন্সিলর ছিল, হেরে গেছিল, তারই ছিল সোমনাথ সেন। এর সমস্ত বিষয় নির্বাচন কমিশনকে জানানো। একটা 2টো ক্রিমিনাল নিয়ে ঘুরছে, রাজেশ তিওয়ারি আর মুকুল বলে একটা ক্রিমিনাল আছে, তাদেরকে নিয়ে ঘুরছে। কমিশনের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মূলত কমিশনারের নজরবন্দির নির্দেশ বিরুদ্ধে মামলা করেন তিনি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। কমিশন জানিয়েছেন যে ভোটের দিন অনুব্রতর সঙ্গে থাকবেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং কেন্দ্রীয় বাহিনী। যদিও কমিশনারের ঘোষণা এতটা ভাবিতভাবে দেখা গেল না অনুব্রতকে। তিনি জানিয়েছেন কমিশন নজরবন্দি করলে তার কিছু এসে যায় না, তবে কমিশন এই সিদ্ধান্ত ঘোর নিন্দা করে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। নদিয়া নাকাশিপাড়া থানার অন্তর্গত এক বুথে বিজেপি প্রার্থী কনভেনার শান্তনুদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এলাকার 79 নম্বর বুথে বিজেপির বুথ এজেন্টকে বুথে ঢুকতে গেলে তার উপর হামলা চালায় তৃণমূলরা। ভাঙচুর করা হয় 2টি গাড়ি, মারধরও করা হয় বিজেপি কর্মীদের। কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠি চালিয়ে এলাকা ফাঁকা করে।
নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর আরো খবর। Want to make a bright future in the field of journalism? Join 24 Hours TV media classes for better growth and opportunity in media. 24 Hours TV provides crash courses like reporting, desk editing, script writing, and anchoring. You can also offer special courses like camera and video editing at our 24 Hours TV studio at VIP Bazaar, nearest landmark being Vrindavan Garden Marriage Hall. For further queries, contact 6289004356. Achievers Point, better tuition, better score. Students of class 6 to 10 join Achievers Point for better future. 11 and 12 students join Achievers Point for better score in science, arts and commerce. You can also avail for free demo classes for science, arts and commerce by experienced faculty. নমস্কার, আমি অ্যাচিভার্স পয়েন্টের পক্ষ থেকে বলছি। অ্যাচিভার্স পয়েন্টটা আমার নিজস্ব উদ্যোগে এটা আমি তৈরি করেছি। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে কম পারিশ্রমিকে ভালো এডুকেশন দেওয়ার, যার জন্য আপনাদের থেকে আমরা সহযোগিতা চাইছি। আপনারা আসবেন, এখানে আসলে সবকিছু জানতে পারবেন যে মিনিমাম ফিজ আর কি, একদম খুবই কম মায়না। সেই কম মায়নার মধ্যে আমরা এইটাকে তৈরি করেছি আর কি। 9, 10, 11, 12, 6, 7, 8 এবং 9, 10কে বিশেষ করে আমরা জোর দিচ্ছি। ICSE, CBSE, মাধ্যমিক অল বোর্ড এখানে পড়ানো হয়। 11, 12 কমার্স এবং সায়েন্স পড়ানো হয়। এছাড়াও আমরা মেডিকেল এবং জয়েন্ট এন্ট্রান্সটাও ওপেন করার চেষ্টা করছি। Achievers Point at 51/2 CN Roy Road, Kolkata 700039. For further details, contact 8777672607. Now you can watch your favorite channel 24 Hours TV in Hathway, GTPL and City Cable. ফিরে এলাম বিরতি পর। উত্তর কলকাতার হিংসা ছড়াচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপি প্রার্থী রাহুল সিনহার। লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছিলেন বিজেপি নেতা। তারা কিছু ডকুমেন্টস তুলে দেয় নির্বাচন কমিশনারের কাছে। কার্যকর্তারা ঝান্ডা লাগাতে গেলে মারধর করছে, উত্তর কলকাতায় প্রচার করতে বাধার সৃষ্টি করছে। সাংবাদিকদের কাছে মুখোমুখি বলেন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। আজকে আমরা মূলত উত্তর কলকাতার কিছু সমস্যা নিয়ে চিফ ইলেকশন অফিসারের সাথে দেখা করতে এসেছিলাম। তার কাছে কিছু ডকুমেন্টস আমরা তুলে দিয়েছি। বিষয়টা এটাই যে ধীরে ধীরে উত্তর কলকাতাতে হিংসা ছড়ানোর একটা চেষ্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে। যত বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ততই হিংসার রাস্তা তারা নিচ্ছে। আমাদের হোর্ডিং লাগানো মাত্র খুলে দিচ্ছে, ঝান্ডা লাগাতে গেলে মারধর করা হচ্ছে। কালকেও জোড়াবাগানের 21 নম্বর ওয়ার্ডে
আমাদের কার্যকর্তারা ঝান্ডা লাগাতে গেলে তাদের উপর হামলা হয়। আর তারা যখন থানায় কমপ্লেন করতে গেল তখন প্রায় 200 তৃণমূলের কার্যকর্তা থানা ঘেরাও করে তাদেরকে থানা থেকে টেনে বের করার চেষ্টা করতে শুরু করল। যদিও এক্ষেত্রে থানার নিরাপত্তার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক থানা লাঠি চার্জ করেছে, যাতে অন্ততপক্ষে ওই যে কার্যকর্তারা যারা আমাদের পক্ষ থেকে ডায়েরি করতে গিয়েছিল তাদেরকে তৃণমূল আর নিজেদের কবজায় নিতে পারে। ঠিক একইভাবে আমাদের বাইরে থেকে আসা 4 জন কার্যকর্তা উত্তরপ্রদেশ এবং ত্রিপুরা থেকে, তারা কয়েকজনের বাড়ি, আমাদেরই কার্যকর্তা বুথের বাড়ি তারা গিয়েছিল। সেই বাড়ি থেকে বেরোনো মাত্রই তাদেরকে ঘিরে ধরে যে এরা বিজেপির লোক, এরা বেলিয়াঘাটায়, গতকাল সন্ধ্যেবেলা, এবং প্রকাশ্য রাস্তায় তাদের উপর হামলা চালানো হয়। একইভাবে আমরা দেখলাম সিথি পুলিশ স্টেশনে, ওখানে আমাদের কার্যকর্তা প্রচার সামগ্রী লাগাতে গিয়ে এক কার্যকর্তার চোখে এমনভাবে আঘাত করা হয়েছে, আজকে প্রায় 15 দিন অতিবাহিত হওয়ার পরও তার চোখের অবস্থা একই রকম রয়েছে, কোনো উন্নতি হয়নি। এ পর্যন্ত উত্তর কলকাতায় শুধুমাত্র ঝান্ডা লাগাতে গিয়ে মারধরের ঘটনা প্রায় 32টা ঘটনা হয়েছে, এবং এই ঘটনায় ছোট বড় ভাবে আমাদের 34 জন কার্যকর্তা আহত হয়েছে। এর মধ্যে 5 জন হসপিটালাইজড হয়েছে, এবং যেখানেই ঝান্ডা বা প্রচার সামগ্রী লাগানো হচ্ছে সেখানে খুলে দিয়ে গোটা উত্তর কলকাতা তৃণমূলের ঝান্ডায় মুড়ে দিচ্ছে। নৈহাটি আম্রপল্লী এলাকা এক তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি। এলাকাবাসীদের অভিযোগ 2 রাউন্ড গুলি চলে এবং বোমাবাজিতে আতঙ্কিত বাসিন্দারা। বিমল দাসের অভিযোগ, হঠাৎ বোমের আওয়াজে তিনি আতঙ্কিত হয়ে যান। এরপরে চেঁচামেচি করতে দুষ্কৃতীরা পালিয়ে যায়। নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় অভিযোগ, দুষ্কৃতীরা সবাই বিজেপি কর্মী। পূর্ব বর্ধমান চণ্ডীপুরে প্রচন্ড গরমে ভোট দিয়ে বাড়ি ফেরার পর শরীর অসুস্থ হয় এবং আজ কালনা হাসপাতালে নিয়ে আসার পথে রাস্তায় মৃত্যু হয়। ভোর থেকে আরো অসুস্থ হয়ে পড়ে ওই গৃহবধূ, নাম আছি হেমব্রম। তাকে মধুপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে বদলি করে পূর্ব বর্ধমান কালনা হাসপাতালে নিয়ে আসার পথে রাস্তায় তার মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভালোবাসে, তাই ভোট নষ্ট না করেই অন্তঃসত্ত্বা অবস্থায় তৃণমূলকে ভোট দিতে ভোটের লাইনে দাঁড়িয়ে প্রসব যন্ত্রণা শুরু হয়, মাটিতে বসে পড়ে। পূর্ব বর্ধমান কালনা মন্তেশ্বর বালিজুমি গ্রামে বধূ ফিরোজা বিবি। ভোট কর্মীরা তাকে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন এবং কন্যা সন্তানের জন্ম দেয়। মমতা দিদিকে ভালোবাসে, তাই তার কন্যার নাম রাখলেন মমতা। কি আশায় আপনি এই এখন শরীর খারাপ অবস্থায় আপনি ভোট দিতে গেলেন? এই যে আমি মমতা দিদিকে খুব ভালোবাসি, তাই আমি ঠিক করেছি আমার রাস্তায় দিয়েছি। তারপর কি হয়েছিল বুঝতে? বুঝতে তারপর কি হলো? তারপরে লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে দাঁড়িয়ে থাকার পর তখন খুব ব্যথা পাচ্ছিল, তাই ওখানকার লোকরা আমাকে নিয়ে এসেছে কোথায়? হসপিটালে। আপনার কোন কি সন্তান হয়েছে? মেয়ের সন্তান। কি ভাবছেন? তাই ভাবছি ওর নাম মমতা রাখবো। কেন? আমাদের মমতা দিদিকে খুব ভালো লাগে। আপনার নাম? ফিরোজা। গত 48 ঘন্টার পূর্বাভাস। ফণী সাইক্লোন দক্ষিণ পূর্ব দিকে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করেছে। কলকাতা থেকে প্রায় 1170 কিলোমিটার দূরে এবং পুরী থেকে 830 কিলোমিটার দক্ষিণে। আগামী 12 ঘন্টায় ঘনীভূত হয়ে এক বিরাট আকার ধারণ করবে। 3 তারিখে ওড়িশার উপর পৌঁছাবে, তাই ওড়িশাতে খুবই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। উত্তর 24 পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টিপাত হবে 3 তারিখে। বাকি জায়গাতে 4 তারিখে ভারী বৃষ্টিপাত হবে। 2 তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে এবং যারা বেরিয়ে গেছে তাদের 1 তারিখের মধ্যে ফিরে আসতে বলেছেন আবহাওয়া দপ্তর। ট্যুরিস্টদের 3 তারিখ ও 4 তারিখে সমুদ্রে নামতে মানা করা হয়। ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, যেটা আমরা উচ্চারণ করছি ফণী,
যদিও স্পেলিংটা হচ্ছে FANI, কিন্তু আমরা বলছি ফণি। তার অবস্থান এই মুহূর্তে আমাদের সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে। ল্যাটিটিউড লঙ্গিটিউড অনুযায়ী যদি বলি আমরা, সেটা হচ্ছে আমাদের 12.3 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 86.2 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। কলকাতা থেকে দূরত্ব হচ্ছে এই মুহূর্তে 1170 কিলোমিটার সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম দিকে কলকাতা থেকে 1170 কিলোমিটার দূরে, আর পুরী থেকে আপনার 830 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ফণি। আগামী 12 ঘন্টায় এটা আরও ঘনীভূত হয়ে মানে আরও ইন্টেন্সিফিকেশন হয়ে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হওয়ার সম্ভাবনা। তার মানে কি এই মুহূর্তে আছে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, আগামী 12 ঘন্টায় আমরা এক্সপেক্ট করছি এটা এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে, হয়ে 1 তারিখ সন্ধে অবধি এটা নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। 1 তারিখ রাত থেকে এটা রিকার্ভ করা শুরু করবে নর্থ ইস্ট ডাইরেকশনে, দিয়ে 3 তারিখ বিকেল বেলায় উড়িষ্যা কোস্টে পৌঁছবে। এবার হচ্ছে অ্যাসোসিয়েটেড ওয়েদার, একটা একটা করে লিখবেন যাতে কনফিউশন না হয়। প্রথম হচ্ছে হেভি রেইনফল ওয়ার্নিং। 2 তারিখে আমরা কোনো ওয়ার্নিং দিচ্ছি না। 3 তারিখ থেকে দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলাগুলো উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, 2-1 জায়গায় ভারী বৃষ্টি। এটা হচ্ছে 3 তারিখ। 4 তারিখ লিখুন, এই জেলাগুলোতেই হেভি টু ভেরি হেভি রেইনফল অ্যাট ফিউ প্লেসেস মানে বেশ কিছু জায়গায়, অ্যান্ড এক্সট্রিমলি হেভি রেইনফল 2-1 জায়গায় কোস্টাল জেলাগুলোতে উপকূলবর্তী মানে আবারও বলছি পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং ঝাড়গ্রাম। বাকি জেলাগুলোতে 4 তারিখ হচ্ছে হেভি রেইনফল, বৃষ্টিটা হলো। এবার হচ্ছে উইন্ড, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। উইন্ডের হচ্ছে 2 তারিখে অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট স্কোয়ালি উইন্ডস 40 to 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং 60 কিলোমিটার পার আওয়ার। 2 তারিখে স্কোয়ালি উইন্ডস 40 to 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং 60 কিলোমিটার পার আওয়ার অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট। 3 তারিখ গেল উইন্ড স্পিড মানে সাইক্লোনের যে উইন্ড স্পিড হয় 60 to 70 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং 85 কিলোমিটার পার আওয়ার অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট। ভেতরে দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য স্কোয়ালি উইন্ডস 40 to 50 কিলোমিটার, গাস্টিং 60 কিলোমিটার পার আওয়ার। 3 তারিখ বলছি কিন্তু এখনও। 3 তারিখ উপকূলে হচ্ছে 60 to 70, গাস্টিং 85, আর ভেতরে যে ল্যান্ড এরিয়া তাতে আমি বলছি 40 to 50, গাস্টিং 60। 4 তারিখ ম্যাক্সিমাম হওয়ার সম্ভাবনা গেল উইন্ড। 4 তারিখে অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট হচ্ছে 90 to 100 কিলোমিটার, গাস্টিং 115 কিলোমিটার পার আওয়ার অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট অ্যান্ড কোস্টাল ডিস্ট্রিক্টস। আর ইনল্যান্ড ডিস্ট্রিক্টসে আমরা বলছি 50 to 60 কিলোমিটার, গাস্টিং 70 কিলোমিটার। উইন্ড হলো। এবারে আসুন ফিশারম্যান ওয়ার্নিং। সমস্ত মৎস্যজীবীদের 2 তারিখ থেকে সমুদ্রে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে টিল ফার্দার অর্ডার, এবং সকলকে 1 তারিখের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে যদি কেউ বেরিয়ে থাকে। আবারও বলছি, সমস্ত মৎস্যজীবীদের 2 তারিখ থেকে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে টিল ফার্দার অর্ডার, আর যারা অলরেডি মাছ ধরতে বেরিয়ে গেছেন তাদের 1 তারিখের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। এবার দেখুন ওয়ার্নিং ফর ট্যুরিস্ট, সি বাউন্ড ওয়াটার অ্যাক্টিভিটি টোটাল সাসপেনশন করতে বলা হয়েছে দীঘা, মন্দারমণি, বকখালি, সাগর ইত্যাদি যেখানে জায়গায় আমাদের
ট্যুরিজমের ভিড় হয় এবং সি ওয়াটার বাউন্ড অ্যাক্টিভিটি চলে, ওয়াটার স্পোর্টস চলে। সোজা কথায় যারা বেড়াতে যাবে তাদের সমুদ্রে নামতে মানা করা হচ্ছে 3 তারিখ এবং 4 তারিখ, এই দুদিন। খবর 24 আওয়ার্স আজ এই পর্যন্ত। লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।